বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। নমস্কার, আমি বিশাল বিশাল ব্লগসের আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি যাচ্ছি ময়মনসিংহ নেত্রকোনা কলমাকান্দাতে এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ডরা। ঢাকা থেকে নেত্রকোনা যেতে আমাদের ঠিক কত টাকা খরচ হলো এবং নেত্রকোনার কোন কোন স্পটগুলো আমরা ঘুরবো এবং সেখানে ঘুরতে টোটাল কত টাকা খরচ হবে স্টুডেন্ট বাজেটের মধ্যে, সেই সকল কিছু থাকছে আজকের ভিডিওতে। এবং আমি চেষ্টা করব নেত্রকোনার যে হিডেন ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন হচ্ছে প্রায় 9টার বেশি বাজে আর আমি বাসা থেকে বেরোয় এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আমি যাচ্ছি হচ্ছে বিমানবন্দর আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে, সেখানেই আমার সব ফ্রেন্ডরা আসবে আর আমরা সেখান থেকে হচ্ছে ট্রেনে উঠবো। তো চলো যাওয়া যাক। যেহেতু আমরা বাজেট ট্যুর দিচ্ছিলাম তার কারণে আমরা ট্রান্সপোর্টেশনের জন্য ট্রেনটাকেই চুজ করি আর আমরা সবাই একত্রিত হয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন আসার কথা ছিল 10:45-এ আর যার কারণে ওয়েট করতেছিলাম এবং ওয়েট করতে করতে একদম জাস্ট টাইমে আমাদের ট্রেন চলে আসে। এখন ট্রেন দেখার পর আমাদের সব থেকে বড় চিন্তার বিষয় ছিল এটার সিট নিয়ে। ট্রেনে উঠে দেখি আশিক আছে, কারণ আশিক হচ্ছে কমলাপুর থেকে উঠছিল আর আমরা উঠছিলাম আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। যাই হোক, যে যার যার মতো এক একটা সিট নিয়ে বসে পড়লো আর যেহেতু ট্রেনটা প্রায় লোকাল ট্রেনের মতো ছিল যার কারণে অনেকে স্ট্যান্ডিং টিকিট কেটেও এখানে আমাদের সাথে বসে গেছে। যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়ছি, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমরা মজা করতে করতে উপরওয়ালার নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করি। যাই হোক, ট্রেন ছাড়ার পরে আমরা প্রথম বিরতি পাই গফরগাঁওয়ে। যেহেতু ট্রেনের অবস্থা খুব একটা ভালো ছিল না যার কারণে আমরা ট্রেন থেকে নেমে এখানে একটু প্রকৃতিটাকে সাড়া দিয়ে দিলাম এবং হালকা পাতলা একটু সময় কাটিয়ে নিলাম। যার বিষয় হচ্ছে এখানে ট্রেন খুব একটা সময় ওয়েট করে নাই, যার কারণে আমরা আবার ট্রেনে উঠে পড়ি এবং ট্রেন আবার তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অবস্থা দেখে বুঝতেই পারতেছেন ট্রেনটা কেমন ছিল, প্রচুর ঝাঁকি লাগতেছিল, মানে ঘুমানোর কোনো ওয়ে ছিল না, যার কারণে আমরা গান শুনে আমরা সবাই মিলে গান গাইতে গাইতে আমাদের যাত্রা করতেছিলাম। আর এইদিকে দেখেন বেশিরভাগ ছেলেরা লেসবিয়ান হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার বন্ধুদের অবস্থা। যাই হোক, আমাদের ট্রেন এখন ময়মনসিংহ জংশনে আছে আর আমরা এখানে নামছি, যেহেতু এখানে লম্বা সময়ের ব্রেক চলে তাই আমরা নামছি কিছু খাওয়া দাওয়ার জন্য। আর তখনই দেখি আমাদের এখানে হচ্ছে গরম গরম সিঙ্গারা ভাসতেছে, যার কারণে আমরা সবাই অর্ডার দিয়ে দিলাম এবং গরম গরম সিঙ্গারা খেয়ে আমরা আবার আমাদের ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেন জার্নি শুরু করে দিলাম। A few moments later. সো এখন বাজে অলমোস্ট 3:50 আর আমরা মাত্র ট্রেন থেকে নামছি। এই যে আমাদের পিছনে আমাদের ট্রেন। বিজয় ভাই কিছু আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ভাই। ভাই ইয়ো, অবশেষে কোন কোনায়? নেত্রকোনায়। কোন কোনায় নেত্রকোনায়? এই যে আমরা ইয়াতে খুশি। ইয়ো ব্রাদার ইয়ো। হোসেন ভাই কিছু কইবেন? আমার সুন্দরী বন্ধু, আমার সুন্দরী বন্ধু। এখন ট্রেন আমাদেরকে নেত্রকোনা স্টেশনে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য মোহনগঞ্জ স্টেশনে। আমরা স্টেশনে ওয়েট করব যতক্ষণ আমরা কোনো অটো বা সিএনজি পাচ্ছি কলমাকান্দার উদ্দেশ্যে যাওয়ার জন্য। ততক্ষণ বসি, চাটা খাই। হয়তো 4:30টার মধ্যে আমরা 4:30টার মধ্যে হয়তো বা আমরা কলমাকান্দা যাবো আর দেন সেখান থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা হবো। হ্যাঁ, ইয়েস ইয়েস। বলো চলো চল যাই। তারপর আমরা মাঝরাতে স্টেশনে বসে কাকার দোকান থেকে দিয়ে দিলাম চায়ের অর্ডার। যদিও এখানকার চাটা অনেক মজা ছিল, আমরা সবাই প্রায় 2 থেকে 3 কাপের মতো বসে বসে চাই খেয়েছি শুধু, কারণ যেহেতু মাঝরাত আর আমরা কেউ ঘুমাই না, আমাদের সকলের প্রচুর ঘুম ধরতেছিল আর উইক লাগতেছিল আর তার কারণে আমরা এই চাটাকে আমাদের এনার্জি বুস্ট করে নিই। তো এখন হচ্ছে আমরা নেত্রকোনা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। আমরা হচ্ছে নেত্রকোনা রেলওয়ে স্টেশন থেকে মাত্র বের হইলাম। আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো ওয়েট করছি স্টেশনে। এখন প্রথম হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্টটা করবো আর তারপর হচ্ছে আমরা কলমাকান্দার উদ্দেশ্যে যাব।
চল দেখা যাক কোনো পাইছি। আমরা এখান থেকে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টটা করব, দেখি বাজেট অনুযায়ী কি কি করা যায়। তো আমরা এখান থেকে আমাদের সবার জন্য পরোটা, ডিম এবং ডাল ভাজি অর্ডার করে দিই এবং খাওয়া দাওয়া শেষে আমরা সেখান থেকে একটা অটো ঠিক করি কলমাকান্দার উদ্দেশ্যে, যেখানে আমাদের পার পার্সন ভাড়া পড়েছিল প্রায় 80 টাকার মতো। ভাড়া প্রায় চেয়েছিল পার পার্সন 100, সেখান থেকে 80 টাকাতে আনতে আমাদের প্রায় অনেকক্ষণ বার্গেটিং করা লাগছে। যাই হোক, আমরা যেহেতু সকালবেলা বেরোছিলাম, বাইরের ভিউটা ছিল অসাধারণ। তো চলুন আপনাদেরকে সিনেমেটিক ওয়েতে এই সুন্দর ভিউটা উপভোগ করাই। সো ফাইনালি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জার্নির পর আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কমলাকান্দা বাজারে এসে পৌঁছায়। আর এখন হচ্ছে আমাদের সব থেকে কঠিন কাজ, বাইক ম্যানেজ করার কাজটা করতে হবে। সো এখানে প্রায় আধা ঘন্টা কথা বলার পরে আমরা 4টা বাইক ঠিক করছি, যেখানে পার বাইকে 1400 টাকা অর্থাৎ মাথা পিছু 700 টাকা করে আমাদের পড়ছে। এবং তারপর হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়ে যায়। বাইকে ওঠার পরে আমরা যখন আমাদের যাত্রা শুরু করি, তখন চারপাশের ভিউটা ছিল সত্যি বলতে এক কথায় অসাধারণ। যদিও একটা সমস্যা ছিল, সেটা ছিল মাথার উপরে রোদে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যেতেছিল। আমরা আমাদের ট্যুর শুরু করব হচ্ছে চন্দ্রডিঙা পাহাড় থেকে, সেখানেই আমরা ফার্স্টে যাব এবং তারপরে হচ্ছে আমরা আমাদের বাকি যে স্পটগুলো আছে সেইখানে যাব। মূলত এই কলমাকান্দা থেকে চন্দ্রডিঙা যেতে যতটুকু সময় লাগে, তারপর থেকে প্রত্যেকটা স্পটে যাইতে খুব বেশি একটা সময় লাগে না। তো আমরা হচ্ছে এখন আছি হাসিনাগাঁও। আমরা প্রায় 4টা বাইক নিয়ে আসছি, আর এখান থেকে আমরা একটা বাইক আসছি, আর একটা বাইক হচ্ছে এই যে মাত্র আসলো, আরো 2টা বাইক আসবে। এই মেয়ে তোমরা তো লেট করেছো কে? হ্যাঁ, আমরা গান শুনতেছিলাম। এখন আরো 2টা বাইক আসলে আমরা হচ্ছে আবার পাঁচগড়ের দিকে রওনা দিব। টু বি অনেস্ট, এই জায়গার ভিউগুলো অস্থির, জাস্ট অস্থির, অসাধারণ। এই যে সব বাইক চলে আসছে, চলো আমরা এখন রওনা দিই। আর ওয়েট করার দরকার নাই। হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর। অবাক তুই চোখে, ছায়া কাঁপে ভয় অভিমানে। হারিয়ে যাবার নিয়ম নেই এখানে। হারাবো বলে পাটি পে গোতে গেলে গোটা শহর। তো ফাইনালি আমরা চলে আসলাম চন্দ্রডিঙা পাহাড়ের সামনে, কিন্তু এখন সেই মেইন সমস্যাটা হচ্ছে আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না, কারণ পাহাড়টা এখন ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে। তো আমরা সাকসেসফুলি চন্দ্রডিঙা পাহাড়ের ভিতরে ঢুকছি, বাট আমাদের এন্ট্রি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। সেটা হচ্ছে আমরা খুব বেশি দূর যাইতে পারবো না। আমরা হচ্ছে সামনের এই যে এই ঘরটা অবধি যাইতে পারবো, আর যদি ভিতরে যাইতে যেতাম তাহলে হয়তো আমাদেরকে এটা দেওয়া লাগতো। বাট আমাদের বাজেট শর্ট, এটা দিলেও আমাদেরকে ওই 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 উপরে উঠতে দিত না, ওই ভিতরে যাইতে দিত না। যার কারণে আমাদের কাছে মনে হলো একটা ওয়েস্ট অফ মানি হবে, তাই আমরা পারমিশন নিয়ে এতটুকু ঢুকলাম। বাট এতটুকুতেই ভিউটা জোস। পিছনে মেঘালয়ের বড় বড় পাহাড়, একদম এই সাইডে ধান ক্ষেত, ট্রুলি জাস্ট অস্থির। হয়তো আমরা যেটা চাইছিলাম চন্দ্রডিঙার পাহাড়ে যেই ঝর্ণাটা আছে, ঝিরিপথটা আছে, সেই অবধি যাওয়ার, ওইটা হয় নাই। বাট যতটুকু হয়েছে এনাফ না, ততটুকু না, সন্তুষ্ট না, বাট চলে আর কি। বলা হয় যে নাইমা হচ্ছে কানামা ভালো। এই তো কাইন্ড অফ এমনই, হ্যাঁ কাইন্ড অফ এমনই। দেখি আমরা এখানে একটু ছবি তুলি। ছবি তোলার পরে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। আমাদের এখানে ঘোরা শেষ, ছবি তুলছি, এখন যাই পরবর্তী। এখন কই যাবো? আচ্ছা ঠিক আছে, যাই, দেখা যাবে কই যাই। এখন আমরা যাচ্ছি পাতলাবনে। মাথার উপরে ভরপুর রোদ আমাদেরকে কাবাব করে দিচ্ছে। উইদাউট আগুন, অনেক বেশি গরম, কিন্তু বাইক আছে বলে ঠান্ডা লাগছে। আমার তো এখন হচ্ছে আমরা আছি পাতলাবনে।
আমাদেরকে এই যে লেক বলে না, আমাদের বাড়ি পদ্মার চর, আমরা তো এটা পদ্মার চরই কইতাম, মানে পদ্মার ওইদিক পারে আমাদের বাড়ি। আমাদের কাছে তো ভাই এটা পদ্মার চর ছাড়া বেশি কিছু লাগতেছে না, বাট এটা হচ্ছে পাতলা বন। এখন পাতলা বন আসলে কেন কয় এটা রে, এই বডি এটারে পাতলা বন কেন কয় ভাই? আমি তো এনে আয়া দেখতেছি এই যে ছোট ছোট নদী, আমাদের ছোট নদী চলে একে বা কেমন কেন কয়? এই যে আমার বন্ধুরা গ্রামের চাচাতো ভাইরা প্রথমবার নদীতে আসছে, এই যে নদীর পানিতে ভিজতেছে। তুমি যে ভাই জুতা পরছো দেখে নামতে পারতেছ না, সেই কথাটা বলবা না ভাইয়া, এইসব ফাও কথা ভাই। নিজের পাটা দেখাও। না আমি ভাই আমি দেখাবো কেন ভাই? ঠিক আছে চলো আমরা যাই, সামনে নাকি যাওয়া যায়। ইগনোর। এখন হচ্ছে এখানে একটা ব্যাড বাস কি, আমরা বাইক ভাড়া করছি টাকা দিয়া, এই বডি কোনো ভাই আমরা বাইক ভাড়া করছি টাকা দিয়া, এখানতে আমাদেরকে বাইক দিয়ে নিয়ে যাবো, তাও নাকি পার বাইকে 20 টাকা করে দেওয়া লাগবে। এটা কোন ধরনের নিয়ম ভাই? বাংলাদেশের আইন। মানে আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি, এখন আবার এক্সট্রা টাকা দেওয়া লাগতেছে, মানে কিছু বুঝতেছি না। দাঁড়াও আমি একটু ওদেরকে ডিস্টার্ব করে তারপরে আসতে। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে আমরা পাতলা বনের মেইন স্পটটায় যাইতে পারি নাই। অ্যাকচুয়ালি অনেক বেশি রোদ তো, যার কারণে এই স্পটটা ইগনোর করছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি গোপালবাড়ির টিলা। অনেক গরম। I have something to say. Let's go. ওকে Yes. বল। তোমরা বুকচুদগিরি করেছো, কেন করেছো? তোমাদেরকে কি নদী নাম বললে? বস এটা পাতলাবন এটা না। আমি এই মাত্র আসলে যে বাইকটা ওই মাথায় গেলাম না, পাতলাবনটা সুন্দর জায়গা, এখানে আরো সুন্দর জায়গা ছবি তোলা। হ্যাঁ এইটাই তো বললাম, মানে যাইতে পারিনি আমরা। হচ্ছে যখন শুনছি যে অনেকখানে হাঁটা লাগবো, তখন হচ্ছে আমি আর যাইনি। আর কারণ অনেক রোদ লাগতেছিল, প্রচুর গরম লাগতেছিল, অনেক বেশি রোদ ছিল, আর রোদে তো সানবার্ন হইতে পারে, এর কারণে আর কি যাইনি। কিছু বলবেন? হাপরবাজি বহুত শিখছে। আচ্ছা ঠিক আছে, চলেন যাই গোপালবাড়ি টিলা। সো এটাই হচ্ছে গোপালবাড়ি টিলা বা বঙ্গ টিলা। এটি বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছে, যার কারণে আপনারা হয়তো ঘুরতে গেলে বাইরে থেকে দেখতে হবে বা দূরে থেকে দেখতে হবে, ভিতরে যাইতে পারবেন না। আমরাও ভিতরে ঢুকতে পারি নাই। তো বঙ্গ টিলাতে রীতিমতো স্ক্যামের শিকার হওয়ার পরে আমরা এখন আসছি মমিনের টিলা। মানে এতজনের টিলা কেমনে যে বানাইছে উপরওয়ালা জানে। যাক, মমিনের টিলাটা কিন্তু আসলে সুন্দর। এখন উঠি নাই, যদিও আগে উঠে দেখ। পড়ে যাচ্ছি, ও মাই গড। Again got scam. না, স্ক্যাম হওয়ার সম্ভাবনা নাই। ওয়েট, আপনাদেরকে একটু দেখাই। ও কত সুন্দর রাস্তা, ও মাই গড, জীবনে প্রথমে এমন রাস্তা দেখতেছি। আমাদের অনেকে অলরেডি উঠে গেছে, আমাদের বাইকটা এবার লেট করে আসছে। অ্যাকচুয়ালি কি যেটা চাইতেছিলাম আমরা, যে একটু হাইকিং হোক, সেটা এখানে হইতাছে। এটা নিয়ে একটু স্যাটিসফাইড। কি কর স্যাম? On an average. অবভিয়াসলি অ্যাভারেজ ভাই। আমরা যেইখানে হাইকিং করছি, যদিও আমরা খুব বেশি হাইকিং করি না, বাট সীতাকুণ্ডে হাইকিং করছি মানে অনেক বড় কিছুই, সেটার কাছে এটা কিছুই না। এই যে আমার গ্যাং ব্যাং এখানে, সরি মাই ব্যাড, মাই গ্যাং ইজ অলরেডি হেয়ার। ভালো কুমার দেওয়া লাগলো না তোর। খুব বড় স্ক্যামের শিকার হয়েছে। আই এম ফিলিং ভেরি প্রাউড। তোরা যে মানুষকে ব্লগ দিয়ে খায়া ফেললি, কি ব্লগ? স্ক্যাম হচ্ছে স্ক্যামার্স। এটা আমার বুঝা। শাহুয়ার বাইকে কি রজত, তুই ওমা কি দেখ খাইলি, তুই আমার বুঝাতো। আমি জানি না আমি কি দেখেছি। ও দেখ, আমি যেই ব্লগার ভিডিও আমি সাইমরো দেখাইছি। আচ্ছা বন্ধুরা, আমরা তো এখন কই আছি জানো? মমিনের টিলা। এই মমিনের টিলা ওঠার পরে এখন তোমাদের ফিলিংস কেমন? তোমাদের কি মনে হচ্ছে না তোমরা এই জায়গাতে এর আগেও আসছো? যদি তোর ব্লগ সবাই দেখে থাকে, হ্যাঁ, আর যদি কেউ মিরপুর 1 নম্বর বোটানিক্যাল গার্ডেন চিনেন ভাই, তাহলে একটু বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেম টু সেম ভিউ ভাই। মমিনের টিলা ইজ ইকুয়াল টু বোটানিক্যাল গার্ডেন। দ্যাটস মাই অনেস্ট অপিনিয়ন। আর বিজয়, তুমি কি বলতে চাও? যা ইস্যু হয় সবকিছুই সেম ভাবে করা যাবে, কোনো প্রবলেম নাই। না, অ্যাকচুয়ালি জাস্ট নামটা চেঞ্জ ছাড়া আমার কাছে তেমন আহামরি কিছু মনে হয় না। বাকি সব ফ্যাসিলিটি খালি সেম। খালি একটা জিনিস সব চেঞ্জ, সেটা facilities হচ্ছে আগে কথা বলার মাঝখানে কেউ থাকতো না, ব্লগ বানাইলে এখন দিচ্ছে। কাবাব মে হাড্ডি।
ঠিক আছে না ভাই রিভিউটা? হ্যাঁ ভাই সেই এখন আমাদের হচ্ছে এখানে বসে থাকবো অনেকক্ষণ, গান জুটে কারণ আমাদের যাওয়ার কথা বিকাল 5টা বা 6টার মধ্যে আমাদের সবগুলো স্পট ঘোরার কথা, বাট যেই হারে আমরা রিজেকশন খাইতেছি সব জায়গা থেকে, খারাপ হইছে? আমাদের মনে হয় যদি আমরা এভাবে চলতে থাকি 2:30টার মধ্যে আমাদের সবগুলো স্পট ঘোরা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সব ভাই এখন মামা শোন, না টাইম বাড়ানোর জন্য অপশন একটাই, গোসল করার জন্য যে আমাদের পরিকল্পনা ছিল ওখানে যাব, ভালো লাগুক না লাগুক ফাফো 2 ঘন্টা অ্যাটলিস্ট বসে থাকবো। আমি ভাবতেছি চাকনা চুকনা লয়ে একদম পানি পুনি লয়ে সব লয়ে খামো। ইয়েস নাইস। ইফ ইউ নো ইউ নো ভাই আমি যাই না ভাই আমার ব্লগ দেখার পরে মানে কার কেমন রিয়াকশন হয়, বাট ট্রুলি বলতে যেটা আমরা এখানে আসছিলাম অনেকখানি এক্সপেকটেশনস নিয়ে, বাট ওই এক্সপেকটেশনস এর কত 20% হচ্ছে আমরা পাইছি, যেটা হচ্ছে আমরা ফ্রেন্ডরা যতটুকু মজা করছি ততটুকু, কারণ ভিউ দেখে ততটা শান্তি পাই নাই। দূরে থেকে দেখে আসলে যারা পাহাড়ে ঘুরতেছে তার দূরে থেকে ফ্রেন্ডদের এখন টু বি অনেস্ট আমি যদি আমার অপিনিয়ন দিই, হয়তো বা 4টা স্পট আমরা ঘুরেছি, আরও 5টা ঘুরবো, বাট এই 4টা স্পটের মধ্যে যদি বলতে যাই তাহলে প্রথমটা ওয়াজ কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং ফর আস, কজ আমরা ওখানে গিয়েছি বাট আমরা ওখানে ঢুকতে পারিনি, যে পাহাড় বা যে ইন্টেনশনে আমরা গিয়েছিলাম সেটা আমরা পাইনি, তো আমরা অনেকটা হতাশা নিয়েই চলে এসেছি। ছোট্ট একটা ব্রেক বুঝায় তোমার কথায়। শোনো ভাইয়া, তুমি যেমন তেমন ভাবে কথা বলো, ব্লগ দিকে তুমি আমি বলি তুমি ভাই কিন্তু আইএলটিএস করতেছে, কথা হইতেছে। তো আমরা প্রথম স্পট থেকে আসার পরে দ্বিতীয় স্পটে যখন গিয়েছি তো ওখানে আমরা মোটামুটি কাইন্ড অফ বলতে পারেন যে হ্যাঁ স্যাটিসফ্যাকশন পাইছি, টু বি অনেস্ট। নদীর কথা বলতেছি just কারণ ভাই আচ্ছা শেষ করি মানে মোটামুটি বলছি, আমি বলি না আমি ফুললি না ভাই কি জন্য তো থামাইলাম। শোন ভাই, অরিজিনাল পাতলামো তুই দেখাওসি নাই, আমার কথাটা বুঝছ না, আমি বলছি আমি ফুলফিল স্যাটিসফ্যাকশন তো পাই নাই, বাট যেটা আমাদের মানে ওই স্যাটিসফ্যাকশন তোমাকে বডি দিতে পারবে না, ওই কি জানি ময়লা মুছতে আমার ভালো লাগে সব সময়। যাই হোক, তো এখন টোটাল আরেকটা স্পটে তো যে জানলাম যেটা বাংলাদেশী না, কি বলবো আর, ঠিক আছে বাংলাদেশের বাইরে হতাশা অ্যাটলিস্ট যেটা ছিল হচ্ছে বঙ্গটিলা, যেটা বঙ্গ বন্ধু চলে গেছে, টিলাও চলে গেছে, কাইন্ড অফ 1 বছর আগে। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট ফ্যাক্টটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি 20% ফান করতে পারছি, সেইটাই, এছাড়া আর কোনো রিভিউ নেই। পুরা 5টা আর বাকি 5টা হয়তো ফুলফিল করার পরে আমরা এখন হচ্ছে আমরা মুমিনের টিলা থেকে নেমে যাচ্ছি আর যাচ্ছি 7 শহীদের মাজার, মেবি শিওর না এখনো। সো ফাইনালি আফটার মুমিনের টিলা আমরা চলে এসেছি 7 শহীদের মাজার। এখানে আসতে আমরা একটু লেট করছি, আমাদের বন্ধুরা আগেই ঢুকছিল, অ্যান্ড ওরা তো যেহেতু আগে ঢুকছে, ব্যাড রিভিউ। এই যে কথাটা শেষ করতে দেন ভাই। মানে যখন আমরা ঢুকতেছিলাম তখন বলতেছিল রুকো যারা সাবার করো, অ্যান্ড যখন ওরা আসলো বললো মামা অনেক বড় অনেক জিনিস আছে দেখার মতো, মানে বুঝতেই পারতেছেন। বন্ধু বান্ধবরা বলছে। যাই হোক, আসি যেহেতু ঘুরে যাই, আপনাদেরকেও দেখাই, অনেক সুন্দর জায়গা, আপনাদের ভালো লাগতেই পারে, আমারও ভালো লাগছে। বলো ভালো লাগছে? অস্থির জায়গা, অস্থির। 2 মিনিট হাঁটলেই So 7 শহীদের মাজার শেষ। So here is the place. So এইটাই হচ্ছে সেই 7 শহীদের মাজার, অ্যান্ড আমরা তো ওই সাইডে যাইতে পারবো না, ওই যে বাংলাদেশের সীমানা শেষ। সো এটাই হচ্ছে আমাদের 7 শহীদের মাজার। এই কি অবস্থা, কি অবস্থা? এই সাগর ভাই, এই জেনে হেনে গিয়ে ধাক্কা ধাক্কি করো, এই সাগর ভাই। হ্যাঁ তো প্রায় অনেকক্ষণ জার্নি করছি আমরা। বলতে মূলত আমরা কোন মাজার জানা গেলাম, 7 শহীদের মাজার। ওইটার পরে হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল কই জানো, উট পাহাড় সামথিং, এমনকি একটা জায়গা ডেস্টিনেশন ছিল। ডিসক্রাইব কি আমি করে দেব? আমি না তাই আমি বলি, আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে উট পাহাড়ে, বাট আনফরচুনেটলি যখন আমরা তার আসল বিষয় জানতে পারলাম যে আসলে উট পাহাড়টা কী আর ওখানে কী আছে, তারপরে আমরা যাই নাই। বাট ওই উট পাহাড়ের লোকেশন যখন আমরা গুগল ম্যাপে সার্চ দিলাম তখন আমরা একটা ম্যাপ
পাহাড় পাইলাম, সেটা হচ্ছে গারো পাহাড়। তো সেখানে সায়েম গেছিলো আর বাকি সবাই গেছিলো, শুধু আমি, দ্বীপ আর আশিক যাই নাই। ওরা পাহাড়টা আর ঘুরে আসছে। আমি বলতে পারি ওই পাহাড়ে আপনারা যেতে পারেন, লাইক পাহাড়টা যাইতে যাইতে আপনারা যখন পাহাড়টা মানে এখান থেকে রাস্তা আস্তে আস্তে উঠবেন তখন আপনার গারোদের একটা প্রায় 5-6টা ফ্যামিলি একসাথে থাকে, ওরা ওই পরিবেশটা দেখতে পারবেন। লাইক তাদের লাইফটা কীভাবে যাইতেছে, এখানে তারা শুকর চাষ করে। দেন এখান থেকে আমরা তাদের এই গারোদের পরিবার পার হয়ে তাদের লাইফস্টাইল টুকটাক দেখে, তো আমরা এরপরে আরও প্রায় 2-3-5 মিনিট হাঁটার পরে আমরা দেন দেখলাম হচ্ছে দ্য ফাইনাল ডেস্টিনেশন, উইচ ইজ গোপালপুর গারো পাহাড়টার আমরা হচ্ছে গিয়ে একদম একটা পিলারের মতো দেওয়া ছিল, ওই পারে ছিল ইন্ডিয়া, এই পারে ছিল বাংলাদেশ, মাঝখানে তার দিয়ে বর্ডার দেওয়া ছিল। তো আমরা ওইখান থেকে ঘুরে আসছি, বাট আনফর্চুনেটলি ওদের তো যায় নাই। যাইনি ভাই। রিজনস বলতে কি, আমার সত্যি আসলে আর ইচ্ছা করতেছিল না যাই হোক, সমস্যা নাই। আমার বন্ধু গেছিল, ওই ডিসক্রাইব করে দিচ্ছে, আমার আর যাওয়ার দরকার হয় নাই। অ্যান্ড ও যেভাবে বলছে সেহেতু আমার মনে হয় যে ওখানে আপনারা যাইতে পারেন। অ্যান্ড গেলে অ্যাটলিস্ট অন্য একটা উপজাতি সম্পর্কে বা অন্য গোষ্ঠী সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন যে তাদের লাইফস্টাইল কেমন, তারা কীভাবে থাকে। তো এটাতে যাইতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওইখান থেকে চলে আসছি হচ্ছে সোমেশ্বরী নদীর পাড়ে। এখন হচ্ছে আমরা দুর্গাপুর যাব। অ্যান্ড দেন দুর্গাপুরে গিয়ে সাদামাটির পাহাড়, চীনামাটির পাহাড়, দেন হচ্ছে লেক গেট আছে আর কি, হোয়াট এভার। তো হ্যাঁ, ওইগুলো দেখবো, ওইখানে গোসল করার চিন্তা ভাবনা আছে। অ্যান্ড ওখান থেকে হচ্ছে আমরা লাঞ্চ করব, আমাদের লাঞ্চটা ওখান থেকে শেষ করে তারপরে দেখা যাক কী হয়। কারণ আমাদের টার্গেট ছিল 8টা-9টা, বাট আমাদের 5টা, 5:30 বা 6টার মধ্যে হয়তো বা সবগুলো জায়গা ঘোরা শেষ হয়ে যাবে। তো দেখতে থাকেন কেমন লাগে। লেটস সি, আপনারাও দেখতে থাকেন। অ্যান্ড আপনাদেরকে সোমেশ্বরী নদীর একটা ভিউ দেখাই। তো তারপর বাইকের সাথে সাথে আমরাও নৌকায় উঠে পড়ি এবং পার হতে থাকি আমাদের এই সুন্দর সোমেশ্বরী নদীটা। হয়তো অফ সিজন বলে সোমেশ্বরী নদী তেমন ভরা ছিল না। নদী পার হওয়ার পর এখানে হচ্ছে আমাদের মেইন একটা ঝামেলা চলে আসে, সেটা হচ্ছে তারা বলতেছে গুদারা ঘাটের ভাড়াও নাকি আমাদের দিতে হবে, যেটা আমাদেরকে আগে বলা হয় না। ইভেন তারা আমাদেরকে আগেও বলে নাই যে আমরা বঙ্গটিলা এবং চন্দ্রডিঙ্গা পাহাড়ে উঠতে পারবো না। তো তারা যেহেতু এই রোডে রেগুলার যাত্রী নিয়ে ঘুরে বেড়ায় এবং বাইক চালায়, তো তাদের তো এটা জানার কথাই ছিল এবং তারা চাইলে আমাদেরকে জানাতে পারতো, এটা আমাদেরও অনেক ভালো হইতো। এই বিষয়টা আমাদেরকে জানানো হয় না, আমরা প্রত্যেকটা জায়গা থেকে মন খারাপ করে ফিরে আসছি। তো এইটা নিয়ে মূলত ঝামেলা এবং কথা কাটাকাটি হয়েছিল এখানে একটু। সো ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি দুর্গাপুর চীনামাটির পাহাড়ে। এই যে আমাদের পিছনে হচ্ছে চীনামাটির পাহাড়, আর এইখানে দাঁড়ান, লেক দেখা যাচ্ছে না, এখানে যে লেকটা দেখা যাচ্ছে আশা করি দেখা যাচ্ছে। এই লেকে আমরা মূলত আমাদের স্নান, গোসল, হোয়াট এভার সারবো। এখন কথা হচ্ছে আমরা আসছি, বাট ভিজা জামা কাপড় ক্যারি করার জন্য কেউ পলিথিন আর নেই। এর জন্য আমি আর আমাদের বিজয় ভাই আমরা যাচ্ছি হচ্ছে পলিথিন খোঁজার উদ্দেশ্যে। ভাই আমার ওয়াইফ প্রেগনেন্ট, ও হইতেছে অসুস্থ, বমি করতেছে, পলিথিন দিন। গেছিলাম একটা আনতে, 4টা লইছি, তাও আবার প্রত্যেকটা দোকানে এক কথা কইয়া। থ্যাংকস টু বিজয় ভাই, এত কঠিন মিথ্যা কথা কইতে পারে। ওই ভাই হাতে শিখা লাগবে ভাই, কারো যদি মিথ্যা কথা বলার টিপস অ্যান্ড ট্রিক্স লাগে ভাই, অবভিয়াসলি ভাইয়ের সাথে যোগাযোগ করুন। যদি নাম্বার লাগে কমেন্ট করে দিয়ে দিই, মনে হয় সমস্যা নাই। পার্সোনালি স্যার কালকে রাত্রে কখন ক্লাস নেবেন মিথ্যা কথা বলার? ভাই পাম দিও না, ফুলে যাচ্ছি। তার মানে আসলে ক্লাস নেন আপনি? হালকা পাতলা। ধন্যবাদ ভাই, আমার শিক্ষক উনি, আপনারা চাইলে ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। দ্যাটস নট এ বিগ ডিল, হি ইজ এ গুড টিচার। সবই চাপা ছিল। তো চলেন এখন আমরা গোসলে নামবো, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে গোসল শেষে যখন আমরা চূড়ায় পাহাড়ে উঠবো আর কি। টাটা। আমাদের যে চীনামাটির পাহাড় যে ছিল সেখান থেকে আমরা স্নান করছি, বাট আনফর্চুনেটলি আমাদের টাইম অলরেডি অনেকখানি ওভার হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা পাহাড় উঠতে পারিনি। এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন কমলা বাগানে যাব। চলো যা যাক।
তো তারপর আমরা আবার আমাদের বাইকে উঠে পড়ি এবং যাত্রা শুরু করি আমাদের নেক্সট ডেস্টিনেশন কমলাবাগানের উদ্দেশ্যে। এবং যাওয়ার সময় আমরা এই পাহাড়টাকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখানে কমলাবাগান আসছি, বাট কমলা নাই। ভিউটা দেখা কই উঠতে ওটা আগে ওয়েট, দেখা। তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের জন্য কি পরিমাণ কষ্টটা করা লাগে আমার বন্ধুর। তারপরে তোমরা লাইক ফলো সাবস্ক্রাইব করো না কেন? অ্যাকচুয়ালি এটা কেউ কার মতো বলতে জানোস, একটা ইউটিউবারের মতো। তবে আই থিঙ্ক সো যে উপরে গেলে একটা সুন্দর ভিউ পাবো। আমি জানি না কতটুকু মানে সঠিক আমি। তারপর উই ক্যান ট্রাই। এখন আছে হচ্ছে মূল ভিডিওতে, যে সরি মূল কথায়, আমরা অলরেডি মূল ভিডিওতে আসি। অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে আমরা যেহেতু ভাই তোমাদের জন্য একটা জিনিস সাজেস্ট, ভাই যেটা লং জার্নি করে আসবা, ওই জন্য গেলাম চীনামাটি না, চীনামাটির পাহাড়, চীনামাটি পাহাড়ে ভাই মানুষ বলবে পানি ভালো না, ধ্যান ম্যান ভাই ফাউ, একটা গোসল দিবা, শান্তি আর শান্তি, পুরা আবার রিফ্রেশে ব্যাক করবা ভাই। এইটা অন্য কথা যে তুমি যখন নামবা তখন অনেক ময়লা দেখবা। ময়লা কেন দেখবো ওটাও বল, না। চীনামাটির নিচে গলা থাকবে, দ্যাটস ওয়াই ভাই। পিছলা কিন্তু প্রচুর কিন্তু পিছলা। পিছলা। এখন তোমাদেরকে এখানে রিল্যাক্সে বসে একটা মানে আমি যে বলছিলাম যে বাজেটটা কেমন হয় এটা বলবো, এটা তোমাদেরকে বলি। এখন হচ্ছে আমরা আমাদের টোটাল যে ট্যুরের খরচটা হয়েছে সেটা একটু বলে দিই। আমাদের টোটাল আমরা আসছিলাম হচ্ছে 8 জন, অ্যান্ড 8 জনের টোটাল খরচ হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 14,000 সরি 16 আচ্ছা 16,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল বাজেট ছিল, পার পার্সন 2,000 টাকা করে আমরা বাজেট রাখছিলাম। এখন যেটা সত্যি কথা সেটা হচ্ছে তোমরা যদি বাজেট ট্যুর দিতে চাও, তোমরা হয়তো এই ফুল ট্যুরটা তোমরা 1500 টাকার ভিতরে কমপ্লিট করতে পারো, বাট সেক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে অনেক নেগোসিয়েট করতে হবে, দেন বিলাসভাবে চলা যাবে না। তোমরা যে কোনো বলতে লাইক তোমাদেরকে বার্গেনিং, তোমাদের অবভিয়াসলি বার্গেনিং স্কিল থাকতে হবে। তোমাদেরকে বলবে একটা, তোমাদেরকে বুঝাবে একটা, তোমাদের বার্গেনিং করতে হবে বহুত ভাই। বার্গেনিং ছাড়া ট্যুর বাজেট ট্যুর জীবনে ভাই পসিবল না। আর ভাই মিথ্যা কথা বলে লাভ নাই, আমার বন্ধু যা বলে ভাই সত্যই বলে, বাকিটা তুই কর। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা তো আমরা হচ্ছে বিলাসিতা করেই রীতিমতো আমাদের একদিনের ট্যুরটা কমপ্লিট করছি, যার কারণে আমাদের প্রায় পার পার্সন 1800 টাকার মতো, 1850 টাকার মতো লাগছে। আমরা 2000 করে ধরেছি। আমরা যেহেতু 2000 করে ধরছিলাম পার পার্সন, সেই ক্ষেত্রে 1800 টাকা ঠিক আছে, আমাদের আর 200 টাকা ক্যাশব্যাক হয়েছে। যাক, তোমরা যদি চাও, তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা এই বাজেটের ভিতরে আসতে পারো। অ্যান্ড আমি ডিসক্রিপশনে হচ্ছে আমাদের টোটাল বাজেটটা লিখে দিব না, তাহলে হয়তো তোমাদের জন্য ভালো হবে। এখন হচ্ছে আমরা কমলাবাগান থেকে আমরা যাবো আমাদের লাস্ট ডেস্টিনেশন জিরো পয়েন্টে, অ্যান্ড দেন সেখান থেকে হচ্ছে আমরা যাব রাজু বাজার, অ্যান্ড দেন রাজু বাজার থেকে নেত্রকোনা বড় স্টেশন, অ্যান্ড দেন ওইখান থেকে ট্রেনে। ও হ্যাঁ, একটা কথা তোমাদেরকে মাস্ট ট্রাভেলের জন্য হচ্ছে ট্রেনটা সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ ইউ গাইস ক্যান ম্যানেজ। যদি তোমরা ট্রেন সিলেক্ট না করো, তোমরা আসতে পারবা না অ্যাকচুয়ালি এই বাজেটের মধ্যে, কারণ বাস দিয়ে যদি আসতে চাও তাহলে তোমার যাতায়াতে প্রায় 900 টাকা চলে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা এই বিষয়টাতে একটু কেয়ারফুল থাকবা। এতটুকুই। আমি ডেসক্রিপশনে আমাদের হ্যাঁ, আর তুমি যদি তোমাদের যদি পার্সোনালি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে যে ভাই আমরা আসলে এটা কিভাবে কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের হ্যাঁ তোমরা আমাদেরকে কমেন্ট করে। আমরা নেত্রকোনা বড় স্টেশনে নেমেছি, তোমরা ওইটাতে নাম নেবে। 2টা স্টেশন পরে আরেকটা স্টেশন, সেটা হচ্ছে মোহনগঞ্জের আগে একটা স্টেশন আছে, ওইখানে নামলে তোমাদের টাকার একটু কম খরচ হবে সব দিক দিয়ে, অন অ্যাভারেজ সব দিক দিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা কম বাজেটের মধ্যে কমপ্লিট করতে পারবে। আর তোমাদের যদি বাজেট ট্যুরের সব ডিটেলস তোমাদের লাগে, দেন কমেন্ট করতে পারো, আমরা পার্সোনালি তোমাদেরকে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। অ্যান্ড অনেক কষ্ট করতেছি ভাই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, ফলো, শেয়ার, কমেন্ট ভরপুর করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো মাস্ট। তো চলো আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই, কথা হচ্ছে পরে। কমলাবাগান থেকে বেরোইছি, বাইক উঠছি, আর উইথিন 15 or 16 সেকেন্ড এমনই হয়তো বা আমরা চলে আসছি জিরো পয়েন্টে। মূলত কাহিনীটা হচ্ছে এখান থেকে সোমেশ্বরী নদীটা খুব কাছ থেকে দেখা যায়, আর নদীর উপরে হচ্ছে পাহাড়, যেটা নাকি সুন্দর লাগে, তো সেটাই দেখতে যাচ্ছি।
চলুন আপনাদের একটু দেখাই কেমন লাগে অ্যাকচুয়ালি ভিউটা। তো আমরা হচ্ছে এখন সোমেশ্বরী নদীর পাড়ে নেমে আসছি। সামনে আমাদের বন্ধুরা এগিয়ে যাচ্ছে। এই সময় আসলে নদীর পাড়টা খুব সুন্দর লাগতেছে সত্যি বলতে, একদম নীরব, ঠান্ডা বাতাস, অসাধারণ। তো এই হচ্ছে সোমেশ্বরী নদী, আর ওই দিকে দেখা যাচ্ছে হচ্ছে পাহাড়। এই সোমেশ্বরী নদীর পাড়ে আমরা কিছুক্ষণ বসছিলাম, যেহেতু নদীর পাড় ঠান্ডা বাতাস ছিল, সুন্দর আবহাওয়া ছিল এবং সামনে তো ভিউ আছিলই, তো সুন্দর একটা সময় আমরা সেখানে স্পেন্ড করি এবং এখানে বসে কিভাবে আধা ঘন্টা চলে গেছে আমরা বুঝিও নাই। তো এখন হচ্ছে আমাদের 0 পয়েন্ট ঘোরা শেষ, আর এখন আমরা যাব আমাদের বাইকে, তারপর বাইকে উঠে চলে যাব গুদারাঘাটে। গুদারাঘাট থেকে সোমেশ্বরী নদী পার হয়ে আমরা চলে যাব হচ্ছে রাজু বাজারে। তো ধরতে গেলে হচ্ছে আমাদের ট্যুর, একদিনের যে ডেলং ট্যুরটা ছিল সেটা এখানেই শেষ। আমাদের লাস্ট স্পট ঘোরা শেষ এবং এখন আমরা বাইকে করে চলে যাব রাজু বাজার। সেখানে গিয়ে আমরা আমাদের রাতের খাবারটা শেষ করব, তারপর সেখানেই রেস্ট নিয়ে আমরা 12টার ট্রেনে উঠে পড়ব। ফাইনালি আমাদের ট্রেন জাস্ট টাইমে স্টেশনে চলে আসছে এবং আমরা ট্রেনে উঠে পড়ছি এবং ট্রেন দেখে আমরা সব থেকে বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ আমাদের যে প্রত্যাশিত সিটটা ছিল সেটাই আমরা পাইছি। যেহেতু আমরা না ঘুমিয়ে জার্নির উপরে ছিলাম, তো আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে আমাদের প্ল্যান ছিল যে যদি ভালো সিট পাই তাহলে আমরা সবাই ঘুমাইতে যাব। আমরা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, আমরা যাওয়ার সময় ভালো সিট পাইছি, ভালো ট্রেন পাইছি, তো আমরা ভাবতেছিলাম ঘুমাইতে যাব, আর এর কারণে আমরা হচ্ছে অনেক বেশি খুশি ছিলাম। আর এদিকে আশিকের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল ঘুমে, ও দেখতেছিল না কিছু চোখে। সো আজকে সারাদিন ঘোরার পরে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আমরা যে আসছি আমাদের এই ট্যুরটা অর্থিত হয়েছে, আমরা যে টাকা দিয়ে আসছি, কারণ আমরা মজা করতে পারছি অনেক। হয়তো কিছু স্পট মিস গেছে, বাট আমরা ফ্রেন্ডরা ট্রুলি অনেক মজা করছি। এখন একটু ঘুমাই গাইস, ঘুম থেকে উঠে আবার কথা হবে। The next day গুড মর্নিং গাইস। সো এখন বাজে 5:30, আমরা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে নামলাম একটু আগে, আর এখন হচ্ছে আমরা চলে যেতেছি বাসায়। বিজয় ভাই, লাস্ট ওয়ার্ড ইন মাই ব্লগ। আলহামদুলিল্লাহ, এভরিথিং ওয়াজ কোয়াইট গুড অ্যান্ড উই এনজয়েড আ লট। আরেকটা কথা হচ্ছে যে ইনশাল্লাহ প্রে করবেন যেন আমি আবার আমাদের ব্লগার বিশাল ভাইয়ের সাথে আবার যেন নেক্সট ট্যুর দিতে পারি। অবশ্যই সিলেট আশা, বান্দরবান ও সিলেট হোয়াটএভার, দুইটার একটা তো আমরা একসাথে যাইনি কখনো, তো আশা করি আমরা অনেক মজা করবো। তো see you guys again. আল্লাহ হাফেজ। Okay guys, so thank you for watching this video. Tada.